সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ কামাল হোসেন, কন্টেন্ট ক্রিয়েটর, ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। আজকের ক্লাস আমরা কথা বলবো একাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ৭ম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান নিয়ে। এর আগের পর্বগুলোতে আমরা ধারাবাহিকভাবে চতুর্থ অধ্যায় বহুপদী এবং বহুপদী সমীকরণে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলোর প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই পর্বে ইনশাআল্লাহ আমরা দেখাবো যে সপ্তম অধ্যায় থেকে কি ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে এবং বিগত বছরগুলোতে পরীক্ষায় এসেছিল এমন প্রশ্নের সমাধানগুলো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে দেখাবো। আর তুলনামূলক এই অধ্যায়টি একটু জটিল। আমরা চেষ্টা করব অধ্যায়টি শুরু করার আগে ইনভার্স অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বিষয়টি কি, এর যে প্রাথমিক যে ফর্মুলাগুলো এবং তার প্রিন্সিপাল ভ্যালু তৈরি করার প্রসেসটি আমরা একটু দেখাবো। তারপর ডিরেক্টলি আমরা বোর্ড কোশ্চেন সমাধানে যাব। তো চলুন দেখে আসি। কন্টেন্টটির শুরুতেই আমরা যদি একটা sin x এর ফাংশনটিকে যদি আমরা এখানে লিখে আসি, লাইক sin থিটা ইজ ইকুয়ালস টু x। আমরা সবাই জানি যে sin এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে +1 এবং সর্বনিম্ন ভ্যালু হচ্ছে -1। অর্থাৎ আমি থিটার ভ্যালু যে কোনো কিছু অ্যাপ্লাই করি না কেন, অর্থাৎ বাস্তব সংখ্যার যে কোনো ভ্যালু আমি এখানে অ্যাপ্লাই করি না কেন, x এর যে ভ্যালু আসবে সেই ভ্যালুটি হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে থাকবে। তাহলে আমরা বলতে পারি যেহেতু থিটার এখানে আমি যে কোনো ভ্যালু অ্যাপ্লাই করতে পারবো, তাহলে আমরা এখানে বলতে পারি -∞ থেকে +∞, অর্থাৎ বাস্তব সংখ্যা। আর x এর যে ভ্যালু পাবো সেটি হচ্ছে -1 থেকে +1। তাহলে আমরা যেহেতু এখানে থিটার ভ্যালুটি আমি অ্যাপ্লাই করব, তাহলে আমরা বলতে পারি এর নাম হচ্ছে ডোমেইন, এর নাম হচ্ছে ডোমেইন। আর এখানে যে ভ্যালুটি পাচ্ছি তার নাম আমরা বলতে পারি রেঞ্জ। তাহলে sin থিটা ইকুয়াল টু x, অর্থাৎ সাইন ফাংশনের যে ডোমেইন সেটি হচ্ছে -∞ থেকে +∞, অর্থাৎ বাস্তব সংখ্যা। আর রেঞ্জ হচ্ছে -1 থেকে +1। মূলত এইখান থেকে আমাদের ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনটি আসে। যেমন আমি যদি এখন এইটিকে আমরা বলতে পারি একটি নিউমেরিক্যাল ভ্যালু। যেমন আমাকে যদি বলা হয় sin থিটা ইজ ইকুয়ালস টু x, তাহলে স্বাভাবিকভাবে যদি আমি এখানে থিটার ভ্যালু, সাপোজ আমি এখানে থিটার ভ্যালুটি 45 ডিগ্রি বসাচ্ছি, তাহলে আমরা জানি যে এখানে sin 45 ডিগ্রির ভ্যালু হবে 1/√2। তাহলে ঠিক স্বাভাবিকভাবে এই যে অংশটুকু এটার যে ভ্যালু আসবে সেটা হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু। তাহলে আমরা বলবো এটি হচ্ছে একটি সংখ্যা, এটি সংখ্যা, এটা সংখ্যা যার নিউমেরিক্যাল নাম্বার ভিত্তিক একটি সংখ্যা আসবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2। ঠিক তেমনি যদি আমি এখানে লাইক sin 90 ডিগ্রি ভ্যালুটি লিখি, তাহলে যে আনসার আসবে 1, অর্থাৎ এটি একটি সংখ্যা। ঠিক এইবার যদি আমি এইভাবে যদি sin থিটা ইজ ইকুয়ালস টু যদি x হয়, তাহলে আমি যদি এখান থেকে থিটার ভ্যালুটি বের করি, সাইনটি এখানে আমরা লিখতে পারবো sin ইনভার্স x। তার এই যে থিটার ভ্যালু বের করা, অর্থাৎ সাইনের ফাংশন থেকে যে থিটার ভ্যালু বের করা, এইটি হচ্ছে মূলত আমার এখানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, যেমন sin ইনভার্স x। তাহলে এই দুটোর মধ্যে আমরা কি পার্থক্য দেখি? sin ইনভার্স x টি হচ্ছে মূলত একটি কোণ, এটিকে আমরা বলতে পারি কোণ অথবা অ্যাঙ্গেল। আর এইখানে সাইন থিটাকে যখন আমরা এখানে বলবো, সাইন থিটাটা হচ্ছে সংখ্যা। তাহলে এই দুটো জায়গার মধ্যে কখনো পরিবর্তন, এটি হচ্ছে সংখ্যা আর এটি হচ্ছে কোণ, অর্থাৎ বিভিন্ন রকম অ্যাঙ্গেল। ওকে, তাহলে এখন যে বিষয়গুলো ঠিক স্বাভাবিকভাবে এখানে যেমন আমরা cos এর ক্ষেত্রে বলতে পারি cos ইনভার্স x, আবার tan এর ক্ষেত্রে বলা যেতে tan ইনভার্স x। তাহলে এইগুলোকে মেইনলি মূলত বলা হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে মূলত কোণ। অর্থাৎ যেখানে sin থিটা, তারপরে cos থিটা, এই যে ভ্যালুগুলো, এদের যে ভ্যালু আসবে সেটিকে আমরা বলতে পারি নাম্বার, আর এখানে হচ্ছে কোণ। আচ্ছা, এখন পরে যে দুটো বিষয়, এক নাম্বার আমরা একটু ক্লিয়ার করে দেখাচ্ছি, দুটো ফর্মুলা। যেমন নাম্বার 1, যেমন আমি যদি বিষয়টিকে যদি এভাবে দেখাই, যেমন সাইন ইনভার্স এক্স, আরেকটিকে আমরা লিখলাম এখানে সাইন এক্স ইনভার্স 1। এই দুটি ভ্যালু কি আসলে কি এক?
এখানে যদি আমি বলি নাম্বার 1 আর এই অংশটুকু বলি নাম্বার 2, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে তারা কি সেম কিনা? না। তাহলে 1 নাম্বার কথা হচ্ছে এই দুটোকে কখনো আমি এইভাবে লিখতে পারবো না। কেন? কারণ এইখানে হচ্ছে আমার এটি হচ্ছে আমার কোণ থিটা, আর এটি হচ্ছে আমার একটি সংখ্যা, যে সংখ্যাকে আমাকে ইনভার্স করে। যেমন আমি যদি এখানে বলি যেমন sin 90 ডিগ্রি, সাপোজ যদি আমি এখানে sin 90 ডিগ্রি লিখি, লিখার পর তাকে যদি আমি এখানে ইনভার্স করি, তাহলে আফটার অল এখানে আমি পাচ্ছি 1, 1 কে ইনভার্স করলে হবে 1/1 ইকুয়ালস টু 1। তাহলে এটি হচ্ছে মূলত সংখ্যার ইনভার্স করা, আর এটি হচ্ছে কোণ, যে কারণে এটিকে কখনো এই ফরম্যাটে লেখা যাবে না। আচ্ছা, ওকে, এই হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার যে বিষয়টি মনে রাখতে হবে, যেমন 1/sin স্কয়ার x, এই ফর্মটিকে কি আমি এই ফর্মে লিখতে পারবো কিনা? 1/sin x ইনভার্স sin x ইনভার্স 2, sin x ইনভার্স 2। বাট হ্যাঁ, এরপরে অথবা আমি যদি এই ফর্মেটে লিখি 1/sin ইনভার্স 1/sin স্কয়ার x কে যদি আমি এই ফর্মেটে লিখি 1/sin ইনভার্স বা sin -2, একটু ক্লিয়ার করি ব্যাপারটি, 1/-2, তাহলে কোন ফরম্যাটে লেখা যায়? প্রথম কথা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার, যদি আমার যেহেতু এখানে ইনভার্স ফাংশন নাই, তাহলে আমরা বুঝতে হবে এটি একটি নিউমেরিক্যাল ভ্যালু। তাহলে এইখানেও সেম একটি নিউমেরিক্যাল ভ্যালু, এই ভ্যালুটিকে পরে আমি ইনভার্স করে নিব, তাহলে এই ফরম্যাটে লেখা যেতে পারে। তাহলে এই দুইটিকে একটিকে এই ফরম্যাটে নিয়ে আসতে পারবো। আবার যেমন আমি যদি বলি এটা একটা নিউমেরিক্যাল ভ্যালু আর এটা হচ্ছে অ্যাঙ্গেল, তাহলে কখনো আমি আবার এই ফরম্যাটে কনভার্ট করতে পারবো না। তাহলে আমাকে অবশ্যই পরিষ্কার করে খেয়াল রাখতে হবে কোনটি সংখ্যায় মান আর কোনটি হচ্ছে কোণ, এই দুটো জিনিসের মধ্যে কোনটিকে কনভার্ট করা যায়, কোনটিকে কনভার্ট করা যায় না। আচ্ছা, এখন ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, যেহেতু এখানে আমাদের মেইনলি 3টি বিষয় আমাদের খেয়াল করতে হবে। অধ্যায়টি সহজ, সূত্রগুলো মনে থাকলে আমরা পারবো। যেহেতু এটি একটি ট্রিগোনোমেট্রিক ফাংশন, স্বাভাবিকভাবে এই ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ আমাদের তৈরি করতে হবে এবং বিভিন্ন রকম সমীকরণগুলোকে আমরা সমাধান করব। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে বিপরীত বৃত্তীয় ট্রিগোনোমেট্রিক যে ফাংশন, সে ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ তৈরি করে তার যে প্রিন্সিপাল ভ্যালু, সেই ভ্যালুগুলো তৈরি করতে হবে। তাহলে বিপরীত ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডোমেইন রেঞ্জ তৈরি করার আগে আমাদের যে বিষয়টি জানা খুব দরকার, ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ। যেমন আমি যদি সাইন ইনভার্স x এর ডোমেইন রেঞ্জ বের করতে যাই, তাহলে আমাকে শুরুতে জানতে হবে সাইন x এর যে ডোমেইন রেঞ্জ, এই ব্যাপারটি আমাকে জানতে হবে। ঠিক একইভাবে cos ইনভার্স x, tan ইনভার্স x, cot ইনভার্স x, cosec ইনভার্স x, এই বিষয়গুলো জানা খুব প্রয়োজন। আচ্ছা, এখন যদি আমি একটা সাইনের ফাংশনের মধ্যে যদি আমরা এখানে স্বাভাবিকভাবে আমি একটা সাইনের ফাংশনে আসছি, এটিকে আমি যদি কপি করে একটু লিখি এখানে, ওকে, সাইনের ফাংশনটিকে আমরা যদি একটু এক্সপ্লেন করে আসি, এখানে আমরা কি দেখি? যেমন এটি আমার সাইনের ফাংশন। সাইনের আমরা যদি বলি, কেউ যদি আমাকে প্রশ্ন করে যেমন y ইকুয়াল টু সাইন এক্স, এটি এক এক ফাংশন কিনা, তাহলে আমরা অবশ্যই আমাদের জানতে হবে এক এক ফাংশনের যে কন্ডিশন, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মানগুলো আসতে হবে। আমরা যখন এই যে ফাংশনটি, এখানে অনেকগুলো রিপিটিং কেস আছে, তাহলে আমরা যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন -3/7 এর সময় -3π/2 এর সময় y এর যে ভ্যালু আসবে, আবার y এর ভ্যালু আবার হাফ টাইমস অফ π/2 এর সময় y এর একই ভ্যালু আসে। তাহলে আমি এখানে কি পাচ্ছি? যখন আমার x এর ভ্যালু যদি আমি এখানে -3/2π বসাই, তাহলে দেখা যাচ্ছে আমার y এর ভ্যালু আসছে 1। আবার x এর ভ্যালু যখন আমি এখানে 1/π/2 বসাবো, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে y এর আমরা সেম ভ্যালু পাচ্ছি। আমরা সবাই জানি যে 1 ফাংশনের ক্ষেত্রে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর ভিন্ন ভিন্ন মান আসতে হয়, কিন্তু দেখা যাচ্ছে গ্রাফটি থেকে এই দুটি মান ভিন্ন হওয়ার সত্ত্বেও y এর মান একই আসছে। তাহলে বোঝা যাচ্ছে যে
এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে এটি কখনো এক এক ফাংশন হবে না, একটি নির্দিষ্ট সীমার মধ্যে এটি এক এক ফাংশন হবে। তাহলে সেই সীমাটি কি, যেখান থেকে সেটি রিপিটিং কেস হবে না। যেমন আমি যদি এখানে এক্সাম্পল আকারে রেডি করি, আমরা ফিগারটিকে একটু ভালো করে এক্সপ্লেন করে আসি, তাহলে এই বিষয়টি আমাদের খুব দরকার হবে এখানে, কারণ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনটা তৈরি হবে এখানকার এক এক ফাংশনের উপর। তাহলে আমি যদি এইটুক পর্যন্ত নেই, যেমন π/2, এখানে π/2 কেস, আর এইখান থেকেও যদি আমি π/2 কেস এইটুক পর্যন্ত নেই, তাহলে আমার কি হয়, যেমন সাইন এক্স, এটাকে আমি ধরলাম ওয়াই, এইটি 1 1 হবে কিসের মধ্যে, 1 1 মানে এক এক ফাংশন 1 1 1 1 ফাংশন কোন ইন্টারভ্যালের মধ্যে আমরা দেখাচ্ছি, এখানে ইন্টারভ্যাল হচ্ছে -π/2 থেকে প্লাস π/2 রেঞ্জের মধ্যে এটি এক এক হবে। যেমন কিভাবে এক এক হয়, যেমন আমি যদি এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে আমি যে কোনো ভ্যালু এখানে নেই না কেন, সবসময় ওয়াই এর মান ভিন্ন ভিন্ন আসবে। আবার এর থেকে যদি একটু পরিবর্তন করে মান নেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন এই যে এই জায়গায় এবং এই জায়গায় একই মান আসতে পারে যদি আমরা এই দুটো ভ্যালু নিয়ে কাজ করি। আবার দেখা যাচ্ছে আমি যদি এই জায়গার ভ্যালু এবং এই জায়গার ভ্যালু সেম, যদি আমরা এখানে দেখা যাচ্ছে যদি আমরা এই রেঞ্জ এবং এই রেঞ্জ নিই, তাহলে একটা নির্দিষ্ট সীমার পরে দেখা যাচ্ছে ওয়াই এর এক্স এর মান ভিন্ন হওয়ার সত্ত্বেও এক্স এর মান ওয়াই এর এক্স এর মান ভিন্ন ভিন্ন হওয়ার সত্ত্বেও দেখা যাচ্ছে ওয়াই এর মানগুলো একই রকম আসছে। শুধুমাত্র এই লিমিটের মধ্যে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাবো। তাহলে আমরা বলতে পারবো y = sin x ফাংশনটি -π/2 এবং π/2 রেঞ্জের মধ্যে এটি এক এক ফাংশন। আর যেহেতু এই ফাংশনের মধ্যে, যেমন আমি যদি সবচেয়ে স্মলেস্ট ভ্যালুটি এখানে ইউজ করি, তাহলে আসবে আমার -1, আর সবচেয়ে গ্রেটেস্ট যে ভ্যালু π/2 সেটি ইউজ করলে হবে আমার +1। তাহলে আমি এই রেঞ্জের মধ্যে যদি বলি, তাহলে এইটুকু হচ্ছে আমার ডোমেইন, এইটুকু হচ্ছে আমার ডোমেইন, আর যেই ভ্যালুটি আমি পাচ্ছি তাকে আমরা বলতে পারি রেঞ্জ। তাহলে y = sin x ফাংশনটির যে ডোমেইন -π/2 +π/2 এবং তার রেঞ্জ হচ্ছে -1 থেকে +1। এখন তাহলে এই যে ফাংশন, এই ফাংশনটিকে চেঞ্জ করে আমরা তার ইনভার্স ফাংশন তৈরি করব। যেমন এখন আমি যদি সাইনের ফাংশনটিকে একটু চেঞ্জ করে নেই, x এর যে ভ্যালু সেগুলো ছিল অ্যাঙ্গেল, আর y এর মধ্যে ছিল নিউমেরিক্যাল ভ্যালু। এখন আমরা যে কাজটি করব, x এর মধ্যে আমরা অ্যাঙ্গেল সেট করব, অর্থাৎ y এর যে ভ্যালুগুলো, y এর যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো ছিল, সেই নিউমেরিক্যাল ভ্যালু এখন আমরা x এর মধ্যে নিয়ে আসব। যেমন এখানে 1, এখানে হচ্ছে -1, তাহলে এখানে আমাদের x, আর এইটুকু হচ্ছে আমার x প্রাইম, আর উপরে হচ্ছে আমার y, আর এখানে হচ্ছে আমার y প্রাইম। তাহলে sin x ফাংশনটির যে থিটা যেখানে x এর মধ্যে ছিল, সেটিকে এখন আমরা y এর মধ্যে নিয়ে আসব, আর y এর মধ্যে যে ভ্যালুটি ছিল তাকে আমরা এখানে x এর মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ বিপরীত করে নিচ্ছি। তাহলে সর্বোচ্চ ভ্যালু +1, সর্বনিম্ন ভ্যালু -1। আচ্ছা, ওকে, এখন দেখে নেই আমরা সর্বোচ্চ ভ্যালু যখন আমার +1 ছিল, তখন থিটার ভ্যালু ছিল π/2। তাহলে আমরা যদি এখানে 0 এর জন্য 0 পাবো, শুরুতে আমরা এই ভ্যালুটি দিচ্ছি। এখন যেমন আমি যদি এইখান থেকে যদি আমি ধরে নেই, যেমন এটা হচ্ছে আমার π/2, আর এইটুকু আমি ধরে নিচ্ছি -π/2। আচ্ছা, ওকে, তাহলে আমি যদি গ্রাফটিকে এভাবেই রেডি করে নিয়ে আসি, এই যে, তাহলে এই হচ্ছে আমার ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, অর্থাৎ x এর ভ্যালু যখন এখানে 1 হয়, তাহলে থিটার ভ্যালুটি এখানে যদি আমরা বলি yx যে ভ্যালুটি π/2 হচ্ছে, আর যখন আমার -1 হবে তখন সেটি -π/2 হচ্ছে। তাহলে এই ফাংশন ছিল আমার y = sin ইনভার্স x।
বিপরীত এইটুকু হচ্ছে আমার এই যে ভ্যালু, এটার নাম হচ্ছে আমরা বলতে পারি এইটুকু হচ্ছে থিটা বা অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল। আর এক্স এর যে এই টোটালি যে ভ্যালুটি আসবে এইটুকু হচ্ছে আমার অ্যাঙ্গেল, আর যে অ্যাঙ্গেলটি আমরা এখানে ওয়াই এক্সিস এর মধ্যে দেখাচ্ছি। আর শুধুমাত্র এক্স এর যে ভ্যালুটি আমি এখানে অ্যাপ্লাই করব, এক্স এর যে ভ্যালুটি আমি এখানে অ্যাপ্লাই করব, এইটুকুকে আমরা বলতে পারি ভ্যালু, নাম্বার। তাহলে এইটাকে আমরা বলতে পারি নাম্বার। তাহলে এক্স এর ভ্যালু যখন +1 হবে, অ্যাঙ্গেলটি আসছে আমার π/2। এক্স এর ভ্যালু যখন আমার -1 হবে, অ্যাঙ্গেলটি আসবে আমার -π/2। তাহলে আমাদের ইনভার্স ত্রিকোণমিতিক এই ফাংশনটি গেল। এখান থেকে আমি তার ডোমেইন এবং রেঞ্জ বের করব। যেমন sin x এর ক্ষেত্রে, যেমন sin, যদি আমি এখানে বলি যে sin x y = sin x এর যে ডোমেইন অর্থাৎ যে রেঞ্জের মধ্যে সেটি 1 1 আসবে, তাহলে আমরা বলে আসছিলাম এখানে -π/2 থেকে +π/2। আর এখানে ছিল ডোমেইন, আর ডোমেইন থেকে এটির রেঞ্জ ছিল -1 থেকে +1। তাহলে ইনভার্স ফাংশনের ক্ষেত্রে হবে ঠিক তার উল্টা। যেমন আমি যদি এখানে বলি y = sin ইনভার্স x, তাহলে এই ক্ষেত্রে এখন এখানে যেটি রেঞ্জ ছিল এটি হয়ে যাবে এখন ডোমেইন, -1 থেকে +1 হয়ে যাচ্ছে ডোমেইন। আর এখানে আমার রেঞ্জ হয়ে যাচ্ছে -π/2 থেকে +π/2। এই হচ্ছে আমার রেঞ্জ। তাহলে এইটুকু ছিল মোটামুটি। এখন এর মধ্যে আমরা প্রিন্সিপাল ভ্যালু বের করতে পারবো। যেমন এখন যদি আমরা cos এর ফাংশনটিকে একটু অ্যানালাইসিস করে আসি, তারপর আমরা tan এর ফাংশনটি দেখাবো। এখন cos এর ফাংশনের সাথে sin এর কিছুটা পার্থক্য আছে। যেমন আমরা এখান থেকে যদি একটু ভ্যালুগুলো আমাদের মতো বসিয়ে নিয়ে আসি, যেমন এটি ছিল আমাদের 0 ডিগ্রির যে ভ্যালু, এটি ছিল 0। এটিকে আমি যদি আরেকটু লিখি, এটা হবে আমার π/2। এটি যেমন এটাকে লিখতে পারি 2π/2, তাহলে এটিকে হয়ে যাচ্ছে 3π/2। তারপরে হয়ে যাচ্ছে এটাকে আমি 2 লিখতে পারি অথবা 4π/2 লিখতে পারি। তাহলে আমাদের একটু বোঝা সহজ, যেমন 1π/2, 2π/2, 3π/2, 4π/2। স্বাভাবিকভাবে এখানে আসবে 5π/2। তাহলে এই অংশটুকু কি হচ্ছে -π/2, আর এখানে আমি লিখতে পারি -2π/2 or simply -π। এরপরে এই অংশ হচ্ছে -3π/2, তারপরে অংশটুকু আমি লিখতে পারি -4π/2 অথবা simply twice π। আচ্ছা, ওকে। এখন মজার ব্যাপার হচ্ছে, যেমন আমি যদি এইখানে একটা নেগেটিভ ভ্যালু নিই, সাপোজ আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি, এখানে আমি একটা নেগেটিভ ভ্যালু নিচ্ছি x এর, তাহলে y এর যে ভ্যালুটি পাবো এখানে সেম একই ইউনিট দূরে যদি আমি একটা পজিটিভ ভ্যালু নিই, তাহলে y এর ভ্যালু সেম পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে x এর মান এবং x এর দুইটি ভিন্ন মান, এই হচ্ছে একটি মান, এই হচ্ছে একটি মান, দুইটি ভিন্ন মান নেওয়ার সত্ত্বেও y এর আমরা একই মান পাচ্ছি, y এর একই মান পাচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে যে এটাকে বাম এবং ডান পাশে সমান তালে নিয়ে কখনো আমরা ডোমেইন পাবো না। অর্থাৎ এটি যে এক এক ফাংশন, সেটি আমরা কখনোই দুই অংশটিকে একসাথে নিয়ে পাবো না। যেমন আমি যদি এখান থেকে বলি, যেমন এই ভ্যালু এর জন্য এখানকার -2/π এর -2π/2 এর জন্য যে y এর যে নেগেটিভ ভ্যালু -1 পাবো, আবার দেখা যাচ্ছে -π এর জন্য নেগেটিভ ভ্যালু পাচ্ছি আমরা -1। তাহলে x এর দুটি ভিন্ন মানের জন্য দেখা যাচ্ছে y এর মান একই আসছে। তার মানে এই অংশ থেকে কখনোই আমরা পাবো না। কিন্তু যদি শুধুমাত্র আমরা গ্রাফের এই অংশটুকু নেই, যেমন শুধুমাত্র যদি আমরা গ্রাফের পজিটিভ অংশটুকু নেই, যেমন 0 ডিগ্রি এর জন্য cos 0 ডিগ্রি এর জন্য মান হচ্ছে সর্বোচ্চ 1। এখানে আমরা π/2, যেটা π/2 90 ডিগ্রি, তারপরে আমরা এখানে দেখাচ্ছি যেমন 1π/2, তারপরে এখানে পরের অংশটিকে দেখাচ্ছি π/2, 2π/2, তারপরের অংশটি হচ্ছে 3π/2। আচ্ছা, ওকে। 0 ডিগ্রি এর জন্য cos এর মান সর্বোচ্চ, তারপর যখন 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে মানটা কমে যাচ্ছে আর 0 হচ্ছে। তাহলে আমরা এইটুকু দেখাচ্ছি 2π/2, এটাকে টাচ করে আমি এই অংশটুকুতে দেখালাম। আচ্ছা, ওকে। শুধু পজিটিভ অংশটুকু দেখাচ্ছি, কারণ কি এই যে দুটো মান যদি আমার ভিন্ন হয়
দেখা যায় ওয়াই এর মান সেম আসে, শুধু পজিটিভ অংশটুকু দেখাচ্ছে। তাহলে এইখানে যে অংশের মধ্যে এটি টার্ন নিচ্ছে, যেমন π/2 এর মধ্যে, এই অংশটুকুকে মধ্যেই এই cos থিটার ফর্মুলাটি হচ্ছে একক ফাংশন বা 1 ফাংশন, শুধু এই রেঞ্জের মধ্যেই। এরপরে যখন আসবে আমাদের রিপিটিং কেস আসবে, তাহলে একক ফাংশনের মধ্যে আমরা শুধু এইটুকু বলতে পারবো। তাহলে তার লিমিটটি কি হচ্ছে, অর্থাৎ এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান আসবে, আর সেটি হচ্ছে লিমিট হচ্ছে, আমি যদি কসের ফাংশনটিকে এখান থেকে একটু আলাদাভাবে দেখাই, যেমন y ইকুয়াল টু cos x, তাহলে এটির ডোমেইনটা কি হচ্ছে, এর ডোমেইনের যে লিমিট হচ্ছে আমার 0 হতে পারে, 0 থেকে, আর এখানে π/2 টুয়াইস π/2 অথবা আমি পাই লিখতে পারবো। রেঞ্জের যে ভ্যালু আমরা জানি যে সাইন এবং কস এর ক্ষেত্রে, তাহলে এই অংশটুকুর জন্য আমি যদি বলে আসি এখানে 0 এর জন্য সেটি হচ্ছে আমার 0 এর জন্য 1 আসবে, আর -π/2 এর জন্য হচ্ছে -1, তাহলে লোয়েস্ট ভ্যালু -1 এবং হাইয়েস্ট ভ্যালু +1, তাহলে এইটুকুকে আমরা বলতে পারি রেঞ্জ। তাহলে x এর যে ভ্যালু, x এর ভ্যালুটি হচ্ছে ডোমেইন, y এর হচ্ছে রেঞ্জ, অর্থাৎ এই লিমিটের মধ্যে cos থিটা হচ্ছে একক ফাংশন। আচ্ছা, ওকে, cos থিটা যখন একক ফাংশন হবে, এখন cos এর ফাংশনটিকে আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি। তাহলে লিমিটটিকে এটিকে এইভাবেও লিখতে পারবো, আর যদি আমরা এইভাবে লিখি, যেমন x is smaller than or equals to pi is greater than or equal to 0, অর্থাৎ আমরা এই ফরম্যাটেও এটিকে লিখতে পারবো। আর রেঞ্জটা আমার এইটুকু আসলো। এখন সেম অংশটুকু এটাকে পরিবর্তন করে যদি আমি ইনভার্স ফাংশনে লিখি, তাহলে x, এখানে যে x এর ভ্যালু ছিল তাকে আমরা y এ পাঠাবো, আর y এর যে ভ্যালুগুলো ছিল, y এর যে ভ্যালু, যেমন এখানে আমার +1, আর এই অংশ হচ্ছে আমার এখানে -1, এটাকে আমরা x এর মধ্যে নিয়ে আসব। তাহলে এখানে x, এখানে হচ্ছে x প্রাইম, এইটুকু হচ্ছে আমার y, আর এখানে হচ্ছে আমার y প্রাইম। আচ্ছা, ওকে, যেমন y এর যে ভ্যালু +1 এবং -1, তাহলে আমরা এখানে দিয়ে দিচ্ছি, এটি হচ্ছে আমার +1 x এর মধ্যে আসবে, আর এখানে হলো আমার -1। এবার x এক্সিস এর যে ভ্যালুগুলো ছিল, একটা ছিল 0, আরেকটা ছিল π/2, আরেকটা ছিল টুয়াইস π/π, অথবা সিম্পলি পাই লিখতে পারি। তাহলে আমরা এখান থেকে যদি এখানে সেট করে নেই, এই অংশটুকুকে আমি নিলাম 0, তারপরে হচ্ছে π/2, তারপর আরেকটু নিচে লিখি, তাহলে হ্যাঁ, এইটুকু হচ্ছে 0, এখানে হচ্ছে 0, তারপরে অংশ দিলাম আমি π/2, তারপরে দিলাম এখানে আমি টুয়াইস π/2 আর সিম্পলিফাই। আচ্ছা, ওকে, এবার গ্রাফটিকে যদি আমরা এখানে নিয়ে আসি, যেমন এখানে কত ছিল, 0 এর জন্য ছিল +1, তাহলে আমরা এখানে যখন 0 হয় x, আর এদিকে যদি আমি এখানে +1 দিই, তাহলে স্টার্টিংটা হবে এখানে। তারপরে যেটা হলো, যেমন π/2 এর জন্য, যদি আমরা এখানে বলি π/2 এর জন্য এটি 1 আসছে, তাহলে আমি যদি এখন গ্রাফটাকে এইভাবে এমনি সেট করি, তাহলে দেখো কি, এখান থেকে যদি আমি একটু এক্সপ্লেন করে আসি গ্রাফটিকে, যেমন এখানে যখন ভ্যালুটি যখন আমার 1 হয়, তখন y এক্সিস এর যে ভ্যালু 0 হয়, অর্থাৎ x এর ভ্যালু যখন আমার 1 ছিল, তখন y এর ভ্যালুটিকে আমার 0 ছিল, তাহলে আমরা এইখান থেকে দেখাতে পারি এই যে পজিটিভ অংশটুকু আসলো। এরপরে যেমন 90 এর মধ্যে π/2 এর মধ্যে, এর মধ্যে আমরা কি দেখি, এখানে যখন আমার x এর যে ভ্যালু, এখানে x এর ভ্যালু হচ্ছে π/2, সেখানে দেখাচ্ছে y এর ভ্যালুটি 0, তাহলে আমরা এখান থেকে এখন যদি আমরা একটু চেঞ্জ করে নেই, তাহলে আগের এখানে ছিল y এর 0, তাহলে এখন নতুন করে করলে এখানে হয়ে যাবে x এর, অর্থাৎ এই ভ্যালু এর মধ্যে x এরটা হয়ে যাবে 0, আর y এরটা হয়ে যাবে π/2, তাহলে আমার গ্রাফটি এইভাবে। তাহলে আমরা যদি লিখে আসি y ইকুয়াল টু, এখন আমরা যদি বলি এটা cos ইনভার্স ফাংশন, তাহলে আগে যেখানে ডোমেইন ছিল 0 থেকে পাই, এখন ইনভার্স ফাংশনের ক্ষেত্রে যেমন y ইকুয়াল টু
cos ইনভার্স x, এই ফাংশনের ক্ষেত্রে তখন আমাদের চেঞ্জ হয়ে যাবে। এখানকার যে রেঞ্জ ছিল এই রেঞ্জ হয়ে যাচ্ছে আমার ডোমেইন -1 থেকে +1, আর এখানে যে ডোমেইন ছিল সেটি হয়ে যাচ্ছে আমার রেঞ্জ 0 থেকে পাই। তাহলে 0 থেকে পাই। হ্যাঁ, ওকে। এখন আমরা একটু কন্ডিশন গুলো দেখাবো 0 থেকে পাই এর যে ভ্যালু গুলো। আচ্ছা, সাইন গেল, সাইন ইনভার্স ফাংশন গেল, 0 এবং পাই এর ক্ষেত্রে মান আসলো। ওকে, এখন পরের যে কন্ডিশন সেটি হচ্ছে -1 থেকে +1। আচ্ছা, আর একটি মান বাকি ছিল সেটি হচ্ছে tan। আর tan এর কাজটিকে আমরা একটু আগে গ্রাফটি দেখে আসি, ট্যানজেন্ট বা tan থিটার যে গ্রাফটি। আচ্ছা, tan এর গ্রাফটি দেখার সময় অবশ্যই আমরা দেখব যে রিপিটিং কেস কথাই হচ্ছে। আমরা সবাই জানি যে tan 90 ডিগ্রি ভ্যালু, আমরা এইটিকে স্ট্যান্ডার্ড আকারে ধরে আমরা এখান থেকে শুরুতে tan এর ফাংশনটি দেখাবো। তাহলে tan এর y এক্সিস এর মধ্যে যখন আমি গ্রাফটি দেখি, অর্থাৎ y এর যে পজিটিভ ভ্যালু সব উপরের দিকে যাচ্ছে, নেগেটিভ ভ্যালু এখানে একেবারে নিচের দিকে যাচ্ছে। কোথায়? যখন π/2 হয়, অর্থাৎ x এর ভ্যালু যখন π/2 হয়, আমি ফাংশনটি লিখি y = 10x, y = 10x। আর x এর ভ্যালু যখন π/2 হবে, অর্থাৎ সেটি তো অবশ্যই আমরা অ্যাপ্লাই করতে পারবো না, এই জন্য আমরা এখানে ওপেন দিচ্ছি। অর্থাৎ π/2 এর থেকে এটা ছোট হতে হবে, অর্থাৎ π/2 কখন অ্যাপ্লাই করা যাবে না। আর যদি আমি এখানে π/2 দিয়ে এই যে ক্লোজ ব্র্যাকেট দিই, তাহলে উইথ π/2 অর্থাৎ π/2 সহ, আর এটি বলা হচ্ছে π/2 থেকে ছোট, অর্থাৎ π/2 এন্ডিং, এটি ইউজ করা যাবে না, ওপেন। এটা থেকে আর মাইনাস যেটি, যেমন মাইনাস এখানে -π/2, তাহলে আমরা -π/2 বসাচ্ছি। এইটুকুকে আমরা বলতে পারি tan এর যে লিমিট, অর্থাৎ x এর ভ্যালু আমি এইটুকু অ্যাপ্লাই করতে পারবো, তাহলে এইটুকু হচ্ছে আমার ডোমেন। এখন এই ভ্যালুগুলো অ্যাপ্লাই করলে আমি y এর কি ভ্যালু পাবো? দেখা যাচ্ছে y এর পজিটিভ ইনফিনিটি এখানে y এর দিকে, এখানে নেগেটিভ, তাহলে আমি একসাথে বলতে পারি ডোমেইন আমার এইটুকু হলে তাহলে রেঞ্জ y এর ভ্যালু দেখে আমি বলতে পারবো রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বারের সেট, অর্থাৎ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, যে কোনো ভ্যালু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। এটি ছিল আমার tan এর গ্রাফ। এখন tan এর গ্রাফটিকে যদি আমি চেঞ্জ করে নেই, তাহলে আমার ইনভার্স tan এর যে গ্রাফটি হবে সেটি দেখতে কেমন হবে? আমার x এর ভ্যালুটিকে y এর ভ্যালুটিকে আমরা যদি x এ বসাই, এখানে x প্রাইম, আর এখানে y, এখানে হচ্ছে আমার y প্রাইম। তাহলে 0 0 বসাচ্ছি আমি, এখানে tan এর ভ্যালু 1 দিলাম, এখানে -1, আর এখানে যে অ্যাঙ্গেল π/2, আর এখানে হচ্ছে -π/2। তাহলে কখনোই π/2 কে এটা টাচ করবে না, এদিক দিয়ে এদিকে চলে যাচ্ছে। আর এখান থেকে -π/2 কে টাচ না করে এটা এদিকে চলে যাচ্ছে। তাহলে কি হলো? এই যে ফাংশনটি হচ্ছে, এটাকে আমরা দিলাম 1, তাহলে আমার এটাকে আমরা বলতে পারি y = tan ইনভার্স x, অর্থাৎ ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে এই ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে এখন আমরা কি দেখি? যেমন আমি যদি y এর দিকে, যেমন x এর ভ্যালু গুলো হচ্ছে এখানে পজিটিভ ইনফিনিটি, এখানে হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, তাহলে আমরা তো বলতে পারি এখানে ডোমেইন হচ্ছে এখানকার যে ডোমেইন, তাহলে ওখানে যে রেঞ্জ ছিল সেটাও বলতে পারি, অথবা গ্রাফ দেখেও বলতে পারি ডোমেইনটা হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বার অর -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এইটুকু। আচ্ছা, ওকে, ডোমেইন গেল। এবার y এর যখন ভ্যালুগুলো দেখবো যে y এর হাইয়েস্ট ভ্যালু কত, অর্থাৎ π/2 এর মধ্যে, আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে -π/2, তাহলে আমি এখানে বলতে পারবো রেঞ্জটা হচ্ছে, অর্থাৎ π/2 তো হবে না, তাহলে আমরা এখানে ওপেন দিব π/2, আর এখানে হচ্ছে -π/2। তা এই ছিল আমার ডোমেইন এবং রেঞ্জ। আচ্ছা, tan এর এই ভ্যালুটিকে ইউজ করে আমরা
ঠিক সেম একইভাবে আমরা কোসেক, তারপরে সেক এবং কট এদের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন বের করে এদের ডোমেইন এবং রেঞ্জ বের করতে হবে। কারণ যখন আমাকে বলবে যে প্রিন্সিপাল ভ্যালু তৈরি করো, তখন এইভাবে আমার ডোমেইন রেঞ্জ লিমিটের মধ্যে তৈরি করতে হবে। তাহলে আমাদের এইটুকু গেল। এখন স্বাভাবিকভাবে সবগুলো গ্রাফকে যদি আমরা একটা বক্সের মধ্যে সেট করে নেই, সাইন, কস, ট্যান, কট এদেরকে একটু সুন্দর করে বক্সটা এঁকে নেই। ওকে, তাহলে আমার শুরুতেই যদি আমি এখানে ফাংশনটি দেখে নেই, এইটুকু হলো ফাংশন। তারপরে আমি পরের অংশ তার ডোমেইনের জন্য, বাকি অংশটুকু আমি রেঞ্জের জন্য। তাহলে ফার্স্ট স্টেপ আমরা কয়েকটি ভ্যালু দেখাবো, প্রিন্সিপাল ভ্যালু পরীক্ষা খুবই আসে। যেমন এইটুকু হলো আমার ফাংশন, আর এখানে আমি যদি তার ডোমেইনটা তৈরি করি, ডোমেইন, আর এই অংশের জন্য আমি রেড করব রেঞ্জ। আর শুরুতে আমি ইনভার্স ফাংশনের ক্ষেত্রে যেমন সাইন ইনভার্স এক্স, তারপরে আমি এখানে দেখাইতে পারি পরের অংশটি হচ্ছে cos ইনভার্স এক্স, তারপরের অংশটি দেখাচ্ছি tan ইনভার্স এক্স। এবার সাইনের অপোজিট গুলোকে পরে দেখাচ্ছি, যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, এই চারটি সবচেয়ে বেশি ইউজ হয়। আর সাইন, cos, tan বা কট কখনো কখনো আসে। তারপরেরটুকু আমরা দেখাতে পাবো sec ইনভার্স এক্স, এরপরে হচ্ছে আমাদের কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স। তাহলে এটার আমাদের যখন ইনভার্স ফাংশন দেখিয়েছিলাম, তার ডোমেইনটা আমরা লিখেছি -1 থেকে +1, আর রেঞ্জ আসছিল আমাদের, এখানে -π/2 থেকে +π/2, এইটুকু ছিল আমার রেঞ্জ। আচ্ছা, তাহলে সাইনের কাজটুকু গেল। এরপরে কসের ক্ষেত্রে আমাদের সেম অলমোস্ট একই রকম, -1 থেকে +1 ডোমেইন, আর রেঞ্জ ছিল আমাদের এখানে ওই যে আমরা রাইট সাইডটা নিয়েছিলাম শুধু 0 থেকে π/2, তাহলে 0 এখানে অ্যাকসেপ্টেবল, π/2। আর ট্যানের ক্ষেত্রে আমাদের ছিল ডোমেইনটা -π থেকে +π, এইটুকু থাকতে পারে, অথবা অর দিয়ে আমরা সেট অফ রিয়েল নাম্বার এইটুকু। তারপরে এখানে আমাদের রেঞ্জটা ছিল -π/2 থেকে π/2। তাহলে আমাদের, হ্যাঁ, আমরা ভ্যালু এরপরে আমরা এখান থেকে মানব, অর্থাৎ এই তিনটে আমরা ডিরেক্টলি গ্রাফ দেখিয়েছিলাম। আর ট্যানের কাজটিকে আমরা কটের গ্রাফটি আমরা দেখাইনি, আমরা এখান থেকে লিখে নিচ্ছি। আমরা ইনশাআল্লাহ যদি আমাদের ম্যাথ আসে সেই পরে আমরা আবার কাজগুলো দেখাবো। এত অর আর আর এখানেও ট্যানের যে ভ্যালুটি হয়ে রেঞ্জ 0 থেকে π। বাকি ভ্যালুগুলো আপাতত দেখাচ্ছি না, তোমরা যখন কাজ করবে লিখে নিতে পারবে এখান থেকে। আমাদের যে কাজগুলো খুব বেশি দরকার হবে আমরা এই অংশগুলো দেখাচ্ছি। তাহলে এই হচ্ছে তার ডোমেইন এবং রেঞ্জ। এখন আমরা কয়েকটি প্রিন্সিপাল ভ্যালু মান তৈরি করে আমরা দেখাবো। যেমন আমাকে যদি শুরুতে বলা হয় সাইন ইনভার্স -1/2, এত এর প্রিন্সিপাল ভ্যালু। তাহলে আমরা যদি প্রিন্সিপাল ভ্যালুটি তৈরি করি, আমাদের এই কন্টেন্ট আমরা আরো কয়েকটি এক্সাম্পল একেবারে রেডি করে নিই, একসাথে আমরা শুরু করব। তাহলে প্রিন্সিপাল ভ্যালু সাইন ইনভার্স এক্স এর সাইন ইনভার্স -1/2 এর ক্ষেত্রে। আচ্ছা, ওকে, যেহেতু আমাদের এখানে -1/2 আসবে, স্বাভাবিকভাবে আমরা আগে খেয়াল করতে হবে যে সাইনের ভ্যালু কোথায় কোথায় নেগেটিভ আসে। দু তিনটে ওয়েতে আমরা টেস্ট করতে হবে। যেমন আমি যদি শুরুতে এইভাবে একটা গ্রাফ ড্র করে আসি, সাইনের ভ্যালু কোন কোন ঘুরে নেগেটিভ আসবে, যেমন এই কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু নেগেটিভ হয়, থার্ড কোয়াড্রেন্টে, এখানে থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হবে, এবং ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ হবে। এখন আমরা যদি শুরুতে থার্ড কোয়াড্রেন্টের কথাই যদি ভাবি, যেমন এইখান থেকে সাইন ইনভার্স -1/2 এর জন্য আমরা যদি বলি 30 ডিগ্রি অর্থাৎ π/6, তাহলে আমরা এখানে লিখতে পারবো সাইন π/6 এর পাই
এখানে যদি আমি থার্ড কোয়াড্রেন্টে লিখি তাহলে পাই প্লাস পাই বাই 6 এই অংশটুকু হয় আমার। তাহলে ইনভার্সের সাথে সাইনটাকে এলিমিনেট করে আমরা এখানে লিখতে পারবো 7 পাই বাই 6। এখন 7 পাই বাই 6 কে আমার আসলে এই লিমিটের মধ্যে আছে কিনা, এই লিমিটের মধ্যে আমার এখানকার যে রেঞ্জের মধ্যে পড়ে কিনা, না, যে কারণে এই ভ্যালুটি আমার অ্যাপ্লিকেবল না। তাহলে থার্ড কোয়াড্রেন্টে যে ভ্যালু আসবে সেই ভ্যালুটি আমার রেঞ্জের মধ্যে পড়ে না, তাহলে এটি আমার প্রিন্সিপাল ভ্যালু হতে পারে না। তাহলে আমি কিভাবে শুরু করব, যেমন আমি যদি পরে কোয়াড্রেন্ট যেটা ফোর্থ কোয়াড্রেন্টে আমি দুভাবে নিতে পারবো। যেমন সাইন ইনভার্স -1/2, এটাকে যদি আমি ফোর্থ কোয়াড্রেন্টে নেই তাহলে হবে সাইন ইনভার্স, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমরা লিখতে পারবো সাইন থিটা -2 পাই পাই বাই 6, অর্থাৎ 30 ডিগ্রির জন্য পাই বাই 6 দিচ্ছি। ঠিক এখানেও যদি আমি এলিমিনেট করে সিম্পলিফিকেশন করি তাহলে 12 থেকে 1 মাইনাস করলে 11 পাই বাই 6। তাহলে দেখা যাচ্ছে এই ভ্যালুটিও আমার লিমিটের মধ্যে থাকছে না, রেঞ্জ, অর্থাৎ এখানে প্রিন্সিপাল ভ্যালুর যে ডোমেইন এবং রেঞ্জ আছে সেই রেঞ্জের মধ্যে, আর ডোমেইনটা আমার ঠিক আছে -12, কারণ -12 এই লিমিটের মধ্যে পড়ে, ডোমেইনের যে লিমিট সেই লিমিটের মধ্যে পড়ে, কিন্তু হয় না। তাহলে আমরা এই কোয়াড্রেন্টটা হচ্ছে না, কিন্তু আমরা আরো একটা কাজ জানি যে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, আমরা এই ফর্মুলাটিকে অ্যাপ্লাই করে এখানে করব। যেমন এখন সাইন ইনভার্স -12, তাহলে এইটুকুকে যদি আমি এইভাবে লিখি সাইন ইনভার্স সাইন মাইনাস থিটা, অর্থাৎ মাইনাস, এখানে আমি যদি বলি মাইনাস পাই বাই 30, তো পাই বাই 6, অর্থাৎ সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। আর মাইনাস সাইন থিটার ভ্যালু তো আমাদের এখানে, যেমন এটাকে যদি আরেকটু ক্লিয়ার করে দেখাই, যেমন সাইন শুধু এই অংশটুকু মাইনাস পাই বাই 6, সাইন মাইনাস পাই বাই 6, তাহলে আমাদের কি আসবে শুরুতে আমরা জানি যে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা পাই বাই 6 আর মাইনাস, আর এখানে পাই বাই 6 মানে 30 মিনস হাফ। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে যে -12 জন্য এই অংশটুকু আমরা লিখতে পারি। ঠিক এখন আমি যদি ইনভার্স এবং সাইনকে এলিমিনেট করি পাই বাই 6, এই পাই বাই 6 অবশ্যই আমার এই লিমিটের মধ্যে পড়ে, পাই বাই 2 আর পাই বাই -π/2 প্লাস π/2, তাহলে তার প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে -π/6। তাহলে এইটুকু হচ্ছে আমার সাইন ইনভার্স -12 এর প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে -π/6। আচ্ছা, ওকে, একইভাবে আমরা আরো একটি দেখাচ্ছি, যেমন সেকেন্ড কন্ডিশনে যদি আমরা এখানে নেই সাইন ইনভার্স -√3/2, তাহলে আগের মতো এখন আর আমরা বেশি এক্সপ্লেন করব না। পাই বাই এটা হচ্ছে আমার √3/2, যেটাকে আমরা বলতে পারি 60 ডিগ্রি ক্ষেত্রে। তাহলে আমরা এখানে কি লিখবো, সাইন ইনভার্স সাইন মাইনাস পাই বাই 60 ডিগ্রি ক্ষেত্রে আমি 3 ইউজ করলাম, পাই বাই 3, অর্থাৎ সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, আর সাইন থিটার ভ্যালুটি হবে √3/2। তাহলে আমাদের এলিমিনেট করে সাইনের ফাংশনটি -π/3, যেটি আমাদের লিমিটের মধ্যে থাকে। তাহলে এই হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। আচ্ছা, ওকে, এখন কসের একটি ভ্যালু আমরা আগে দেখাচ্ছি, যেমন আমার যদি এখানে কস ইনভার্স -1/√2 এত এই প্রিন্সিপাল ভ্যালু তৈরি করা। এখন আমি এখান থেকে ঠিক একইভাবে অনেকগুলো ভ্যালু বের করতে পারবো। আমরা লিমিটের মধ্যে যদি দেখাই আগে, যেমন কস এটা হচ্ছে 45 ডিগ্রি এর জন্য, তাহলে আমি যদি এখান থেকে লিখি কস π/4, দুটো বাদ যাওয়ার পরে এখানে ইনভার্স দুটিকে এলিমিনেট করলে π/4, তাহলে কসের আমার যে π/4 আসছে সেটা আমরা দেখে আসি এই লিমিটের মধ্যে পড়ে কিনা। যেমন এই যে কসের যে লিমিট 0 থেকে পাই, এর ভিতরেই হচ্ছে আমার π/4 এর লিমিট। তাহলে এইভাবে এখন tan এর একটা ভ্যালু দিয়ে দেখাচ্ছি, খুব বেশি পরীক্ষায় আসে, যেমন tan ইনভার্স 1, এত এর যে প্রিন্সিপাল ভ্যালু যদি আমরা তৈরি করি, যেমন tan ইনভার্স আর 1 এর জন্য আমি একেবারে ডিরেক্টলি tan π/4 লিখলাম 1 এর জন্য, অথবা এটাকে এলিমিনেট করলে আমার π/4 হলো, এটা হচ্ছে আমার পজিটিভ ভ্যালু আসে +1 এর জন্য। তাহলে এটা আমার লিমিটের মধ্যে পড়ে কিনা, যেমন tan এর যে লিমিট tan হচ্ছে -π/2 থেকে হ্যাঁ এর মধ্যে পড়ে। আচ্ছা, এবার যদি আমি
tan ইনভার্স -1 ইউজ করি, tan ইনভার্স -1, তাহলে কোন কোন ঘরের মধ্যে tan হচ্ছে মাইনাস, সে বিষয়টি আগে একটু দেখে নেই আমরা। যেমন tan এর যদি ফিগারটা তৈরি করি, এখানে tan হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে tan নেগেটিভ হবে, ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, এখানেও পজিটিভ, এখানেও পজিটিভ হবে, আবার এই কোয়াড্রেন্টের মধ্যে ট্যানটা নেগেটিভ হবে, অর্থাৎ সেকেন্ড এবং থার্ড কোয়াড্রেন্ট। তো শুরুতে আমি সেকেন্ড কোয়াড্রেন্ট আগে একটু দেখে আসি। যেমন ট্যান ইনভার্স সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমরা লিখতে পারি ট্যান সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু 1π/4 হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে পাই -π/4, তাহলে আমার এইটুকু আসলো। এদেরকে এলিমিনেট করলে এখানে আসবে 3π/4, এই হচ্ছে একটা 3π/4। আচ্ছা, 3π/4 আমি পরের লিমিটটা দেখাচ্ছি, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট কমপ্লিট। এখন যদি আমি ফোর্থ কোয়াড্রেন্টে যে ভ্যালুটি, ফোর্থ কোয়াড্রেন্টে -1 ইকুয়াল টু tan ইনভার্স, ফোর্থ কোয়াড্রেন্টের জন্য আমরা লিখতে পারি tan টুয়াইস পাই -π/4, এটাও লিখতে পারি, দুটোকে এলিমিনেট করলে 7π/4, এই হচ্ছে আমার একটি ভ্যালু আসে। এখন যদি আমি tan মাইনাস থিটা ইকুয়াল টু -tan থিটা এই ফর্মুলাতে যদি যাই, tan মাইনাস থিটা ইকুয়াল টু -tan থিটা, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, tan ইনভার্স -1 ইকুয়াল টু, এখানে আমার tan ইনভার্স -1 এর জন্য আমি লিখতে পারি tan মাইনাস থিটা, দ্যাট মিন্স 1 -π/4। তাহলে কি দাঁড়াচ্ছে, tan মাইনাস থিটা ইকুয়াল টু -tan থিটা, tan থিটার ভ্যালু 1 আসবে -π/4। তাহলে আমরা মেইনলি কয়টা ভ্যালু পাচ্ছি, একটা হলো আমার 3π/4, যেমন আমি যদি ভ্যালুগুলো এখানে লিখি, যেমন একটা ছিল আমার 3π/4, আরেকটি ভ্যালু ছিল -π/4, আরেকটি ভ্যালু ছিল আমার -1 এর জন্য -5/4, 3π/4, আরেকটি ছিল 7π/4, 7π/4। এখন আমরা দেখব যে আমার লিমিটের মধ্যে, অর্থাৎ রেঞ্জের যে লিমিট, tan এর রেঞ্জের মধ্যে কোন ভ্যালুটি অ্যাপ্লিকেবল। যেমন tan এর যে লিমিট -π/2 থেকে +π/2, তাহলে এই ভ্যালুটি অ্যাপ্লিকেবল না, এটি অ্যাপ্লিকেবল না, অনলি হচ্ছে -π/4। তাহলে tan ইনভার্স -1 এর ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে -π/4। তাহলে অবশ্যই এখন তো আমরা সবাই বুঝতে পারছি যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ, এই দুটো মান আমাদের জানতে হবে। কারণ এই টেবিলটি যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা কিন্তু এখানকার প্রিন্সিপাল ভ্যালুগুলো তৈরি করতে পারবো না। আর এখানে প্রিন্সিপাল ভ্যালুর উপর বেস করি খুবই বেশি ম্যাথ আসে। কন্টেন্টটি আমরা আর দুটো কথা বলে এখানে শেষ করব। কিছু বেসিক ফর্মুলা দেখাবো। তোমরা মোটামুটি সবাই এইটুকু জানো যে প্রিন্সিপাল ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো ফিগার থেকে ডায়াগ্রাম গুলো ড্র করা খুবই সহজ। যেমন আমি যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করি, এখানে আমি এখানে ভ্যালুটা দিচ্ছি, এখানে আমার থিটা, তাহলে থিটা ভ্যালুটি দিয়ে আমি যদি এখানে লিখে আসি, যেমন সাইন থিটা ইজ ইকুয়াল টু, যদি আমার এক্স হয়, যেমন ফিগারটিকে আমি যদি এখানে রাইট অ্যাঙ্গেলটিকে ধরলাম, আমি বি দিচ্ছি, এখানে এ, এখানে সি, ওকে, রাইট অ্যাঙ্গেলটি মেনশন করলাম। আমরা সবাই জানি যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে স্বাভাবিকভাবে অতিভুজ যেহেতু এখানে নাই, আমি কি লিখতে পারবো, সাইন থিটা ইকুয়াল টু x/1, একটু ধরে নিচ্ছি, তাহলে এইটুকু লম্ব, মানে কোণের বিপরীতে যেটি থাকে এটি লম্ব, আর অতিভুজটাকে 1 ধরছি। স্বাভাবিকভাবে আমরা পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করলে পাবো এখানে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার ইজ ইকুয়ালস টু এসি স্কয়ার। তো এখান থেকে এখন আমার যেহেতু বিসিটা এখানে নাই, তাহলে বিসি স্কয়ারের যে ভ্যালু বের করব, এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার, ওকে, এবি স্কয়ার। এখন যদি আমরা এখানে ভ্যালুটি বসাই, যেমন বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি এর ভ্যালু 1, 1 এর মধ্যে স্কয়ার করলে 1 এ হবে এক্স স্কয়ার, তাহলে স্কয়ার রুট করলে বিসি এর ভ্যালু 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমরা এখানে একটু বসিয়ে দেখি, 1 মাইনাস এক্স স্কয়ার হচ্ছে অ্যাডজেসেন্ট। আচ্ছা, ওকে, 1 মাইনাস এক্স স্কয়ারের মধ্যে থেকে এখন যদি আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে বেসিক যে ভ্যালুগুলো, এগুলো তৈরি করে, যেমন সাইন থিটা ইজ ইকুয়ালস টু এক্স ছিল, এখান থেকে যদি আমি থিটার ভ্যালুটি তৈরি করি, যেমন এখান থেকে থিটার ভ্যালুটি তৈরি করলে কি হবে, ওকে, যেমন থিটা ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স।
ঠিক একইভাবে যদি আমি আগে cos থিটা লিখে নিই, cos থিটা আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত ছিল? ভূমি ছিল 1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই অতিভুজ ছিল 1। তাহলে আমি অতিভুজের কাজটুকু এখানে 1 যেহেতু 1 টাকে না লিখলেও হবে 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে এখন যদি আমি থিটার ভ্যালু বের করি তাহলে হচ্ছে কত? cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কয়ার। এই যে cos এর sin এর থিটা এবং cos থিটা রিলেশন গুলো চলে আসছে এক এক করে অতিভুজ। আচ্ছা, এখন যেহেতু আবার cos এর যে বিপরীত, cos এর বিপরীতটাকে করে দিলেই তো আমরা sec ইনভার্সটা পেয়ে যাচ্ছি। থিটা ইকুয়াল টু sec ইনভার্স cos এর ভ্যালুটিকে আমরা রেসিপ্রোকাল করে নিচ্ছি 1/√1 মাইনাস এক্স স্কয়ার। বা sin এর ভ্যালুটিকে রেসিপ্রোকাল করলে আমরা কোসেকটা পাচ্ছি, যেমন থিটা ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x। আর tan এর ভ্যালুটি তাহলে কি পাচ্ছি? আরেকটি ভ্যালু যেটি হচ্ছে tan, যেমন tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স x বাই 1 মাইনাস এক্স স্কয়ার। এখন tan এর ভ্যালুটিকে চেঞ্জ করলে স্বাভাবিকভাবে থিটা ইকুয়াল টু cot ইনভার্স √1 মাইনাস এক্স স্কয়ার বাই x। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি বেসিক ওদের মধ্যে সবার ফর্মুলা। এখন ফর্মুলাগুলোকে যদি আমরা একসাথে করে দেখাই তাহলে কি কি ছিল? sin ইনভার্স x, আর এই ক্ষেত্রে আমার যখন cos ছিল তখন cos ইনভার্স ভূমি বাই অতিভুজ 1 ছিল, আর আমরা এখানে লিখছি না। আর tan এর ক্ষেত্রে যেটি ছিল সবার ভ্যালু তো থিটা, tan ইনভার্স ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি অংশটুকু এখানে কত ছিল? 1 মাইনাস এক্স স্কয়ার রুট, আর অতিভুজের ভ্যালুটি ছিল ভূমি, এখানে ছিল লম্ব, tan এর ক্ষেত্রে ছিল লম্ব বাই ভূমি, তাহলে tan ইনভার্স x বাই ভূমির অংশটুকু ছিল 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে tan গেল। tan এর অপোজিট যেটা তাকে আমরা যদি লিখে নেই cot ইনভার্স 1 মাইনাস এক্স স্কয়ার বাই x। tan গেল, cot গেল, আর কি বাকি ছিল? ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি sin কোসেক ইনভার্স। তাহলে এগুলো হচ্ছে রিলেশন, অর্থাৎ একটি থেকে আমি আরেকটিতে যেতে পারবো। তাহলে এবার আরেকটি বাকি ছিল sec, অর্থাৎ cos এর যে অপোজিট, cos এর যে ভ্যালুটি ছিল তাকে রেসিপ্রোকাল করে নিচ্ছি 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে মেইনলি এরা সবাই হচ্ছে থিটার ভ্যালু, অর্থাৎ ওদের মধ্যে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে রিলেশন, সেটা যে ফাংশনগুলোর মধ্যে এদের যে রিলেশন, এই ছিল প্রাথমিক একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কনসেপ্ট থেকে। তো ইনশাআল্লাহ এই কনসেপ্ট গুলো ইউজ করে, যেমন একটু আগে আমরা যেগুলো দেখিয়েছিলাম, যেমন সাইন, আর একটি ছিল এখানে যেমন সাইন ইনভার্স এক্স, এই ক্ষেত্রে আমাদের ইনভার্সের সাথে এটাকে এলিমিনেট করলে এক্স আসবে। একইভাবে আমরা এখানে লিখতে পারবো ট্যান, যদি আমার এখানে ট্যান ইনভার্স এক্স হয় সেই ক্ষেত্রে এক্স লেখা যায়। আবার যদি ইনভার্সটা যদি আমার বাহিরেও থাকে, যেমন ইনভার্স, আর এখানে আমার যদি সাইন অফ এক্স থাকে সেই ক্ষেত্রেও এক্স হবে। তাহলে এইগুলো ছিল আরো কতগুলো স্টেপের ফর্মুলা, সাইন কস ট্যান কোসেক, হ্যাঁ একই রকম ফর্মুলা গুলো ছিল। ইনশাআল্লাহ আমরা পরের ক্লাসে আমরা কিছু ম্যাথমেটিক্স এবং আরেকটু অ্যাডভান্স লেভেলের ফর্মুলা গুলো ডিসকাস করব। দেন এর পরের ক্লাসে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বোর্ডের কোশ্চেন গুলোর সমাধান দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তোমাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আসলে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের এই গ্রাফের কাজটুকু একটু জটিল, যদি মনোযোগ সহকারে আমরা পড়ি বা বইটুকু ভালো, বইয়ের যে ফিগার গুলো একটু সুন্দর ফিগার ড্র করে যদি ডোমেইন এবং রেঞ্জ গুলো বের করতে পারি, আশা করি আমাদের জন্য কাজগুলো সহজ। আর যেহেতু ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে ফর্মুলা গুলো, এগুলো মেইনলি ট্রিগোনোমেট্রিক ফাংশনের ফর্মুলা গুলোর ফরম্যাট একই রকম। সো ট্রিগোনোমেট্রিক ফর্মুলার যে ফাংশনের যে ফর্মুলা গুলো আছে এগুলো রিভিউ করলে আমরা এখান থেকে খুব সহজে ধরতে পারবো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব কিছু কোশ্চেন এবং সমাধান করে ডিরেক্টলি বোর্ডে কোশ্চেনে চলে যাওয়ার। আর আশা করি সবাই ভালো থাকবেন, আর কন্টেন্টটি কেমন লেগেছে জানাবেন। পরবর্তী কন্টেন্টে আবার সবার সাথে দেখা হবে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।